জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি শারমিন পুতুল। জুলাই শহীদদের ত্যাগ জাতি চিরদিন মনে রাখবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একই সঙ্গে শহীদ পরিবারের সদস্যদের পুনর্বাসন নিশ্চিত করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় চীন বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক অনুষ্ঠানে ভার্চুয়াল এ বক্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেন যে নতুন গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরার সুযোগ হয়েছে তা দ্রুত সম্পন্ন করতে হবে। হয়েছেন তাদের জানাচ্ছি আন্তরিক শ্রদ্ধা, আহতদের সমবেদনা। তাদের এই আত্মত্যাগ জাতি চিরকাল মনে রাখবে। গুম, খুন, বিচার, বহির্ভূত হত্যার শিকার যারা হয়েছেন তাদের তালিকা প্রস্তুত করতে হবে। দ্রুত বিচারের ব্যবস্থা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে। প্রতিটি পরিবারের সম্মানজনক পুনর্বাসন ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। মুক্তিযোদ্ধাদের যেমন জাতি ভোলেনি তেমনি ২৪-এর শহীদদেরও বাংলাদেশ ভুলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে শহীদদের ঋণ পরিশোধ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় চীন বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রিক শীর্ষক অনুষ্ঠানে কথা বলেন তারেক রহমান। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন দেশবিরোধী অতৎপরতার বিরুদ্ধে ফ্যাসিবাদী বিরোধী ঐক্য অটুট থাকবে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে জনগণের প্রতিদিনের সমস্যা সমাধান লাঘব করা। স্বৈরাচার পতনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যু প্রভাবকের ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে জুলাই পদযাত্রার শুরুতে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পর এ মন্তব্য করেন তিনি। সকালে রংপুরের পীরগঞ্জে জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন এনসিপির নেতৃবৃন্দ। পরে গণমাধ্যমকে আনুষ্ঠানিক বক্তব্য রাখেন দলের আহ্বায়ক ও সদস্য সচিব। সেখানে সংস্কার, বিচার ও জুলাই সনদ প্রসঙ্গে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন দলটির নেতারা। জুলাই সনদ ঘোষণা না হলে ৩ আগস্ট এনসিপির জুলাই ঘোষণাপত্রের দিন বড় জমায়েতের হুঁশিয়ারও দেন নাহিদ ইসলাম। এদিকে রংপুর থেকে পদযাত্রা শুরু করে গাইবান্ধায় যান এনসিপির নেতারা। সেখানে শহর থেকে পৌর পার্কে পথসভায় নাহিদ ইসলাম বলেন, কোনো দলের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য গণ অভ্যুত্থান হয়নি। জনগণ এক স্বৈরাচার উৎখাত করে আরেক স্বৈরাচারকে ক্ষমতায় দেখতে চায় না বলেও মন্তব্য করেন তিনি। জুলাই গণ অভ্যুত্থানে যারা গুলি চালিয়েছিল, যারা হামলা করেছিল, সেই ফ্যাসিস্ট সন্ত্রাসীরা এখনো বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। দেশের বাইরে ভারতে থেকে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে দেশের বিরুদ্ধে। ক্ষমতার পরিবর্তনের জন্য এক দলকে সরিয়ে আরেক দলকে বসানোর জন্য কেউ রক্ত দেয় নাই, কেউ গণ অভ্যুত্থান করে নাই। এই নতুন বাংলাদেশে আমরা চাঁদাবাজি, দুর্নীতি, লুটপাট, দখলদারিত্বের আর কোনো সুযোগ দিব না। একটি দল আগামী নির্বাচনে ক্ষমতায় যাবে ধরে নিয়ে নিজেদের মতো করে সংস্কার চাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েব আমির আক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। দলটি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য চায় না বলেও জানান তিনি। জামায়াতের ঢাকা মহানগরীর দক্ষিণ উদ্যোগে জুলাই আগস্ট শহীদ আহত ও পঙ্গুদের জন্য দোয়া অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা বলেন ওই দলটি পতিত শেখ হাসিনার পদ্ধতিতেই নির্বাচন চায়, যার মধ্য দিয়ে স্বৈরাচার হয়ে ওঠার সুযোগ থাকে। জনগণও মনে করে তারা স্বৈরাচারী হয়ে উঠতে পারে। এসব কারণেই সংস্কার ছাড়া জামায়াত ইসলামী নির্বাচন চায় না বলেও জানান তিনি। বাঙালি জাতিকে স্বল্প সময়ের জন্য দমিয়ে রাখা গেলেও স্থায়ীভাবে দমন করা যায় না। জুলাইয়ের আন্দোলন তার বড় প্রমাণ বলেও মন্তব্য করেন তিনি। তারা ধরে নিয়েছে এবার তারাই ক্ষমতায় যাবে। আমি যদি নিরপেক্ষ নিয়োগকে সমর্থন করি, আমার ভিতরে যদি খারাপ নিয়ত না থাকে, বদ নিয়ত না থাকে, তাহলে আমি কেন এটা আপত্তি করি? আর আগামী নির্বাচনে কে ক্ষমতায় যাবে এটা কি নির্ধারিত হয়েছে? তাহলে যারা এটা বলতে চান যে আমরাই যাব, তাহলে বোঝা গেল ওরা হাসিনা মার্কার একটা নির্বাচন করার চিন্তা করতেছে।
স্বৈরাচার রুখতে প্রতি বছর জুলাই উদযাপনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সকালে সরকারের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। বলেন, এই কর্মসূচির মূল লক্ষ্য জনগণকে গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন করা, রাজনৈতিক দায়বদ্ধতার দাবি জানানো এবং সংস্কারের সুযোগ হারিয়ে না ফেলা। জুলাই গণঅভ্যুত্থানের সময় যে ঐক্য তৈরি হয়েছিল, এই জুলাইয়ে সেই ঐক্য আরও সুসংহত করার আহ্বান জানান তিনি। এ সময় তিনি শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি তুলে দেন অন্তর্বর্তী সরকার প্রধান। জনগণ যখন জেগে ওঠে তখন কোনো শক্তি তাকে রুখে দিতে পারে না। আসুন এই জুলাই মাসকে পরিণত করি গণজাগরণের মাস, ঐক্যের মাসে। যে লক্ষ্যে আমাদের তরুণ ছাত্ররা, জনতা, রিক্সা চালক, শ্রমিক, কিশোররা শহীদ হয়েছিল, আহত হয়েছিল, সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা আবার নতুন করে শপথ নেব, যাতে স্বৈরাচার আবার কোনো রকমে কোথাও মাথাচাড়া দিতে না পারে। আমাদের এই কর্মসূচির মূল লক্ষ্য জনগণকে গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন করা, রাজনৈতিক দায়বদ্ধতার দাবি জানানো এবং রক্তের বিনিময়ে পাওয়া সংস্কারের এই সুযোগকে হারিয়ে না ফেলা। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। বিকেলে ইসি সচিবালয়ের ব্রিফিংয়ে তিনি জানান, সরকার ঘোষিত ফেব্রুয়ারি থেকে এপ্রিলকেই সময় ধরেই কাজ করছে কমিশন। তার পদত্যাগের গুঞ্জন সঠিক নয় বলেও জানান সিইসি। সরকারের পরিচালনায় যদি একটা রাজনৈতিক দল চলে, তাহলে তো প্রধান যিনি হেড অফ দি গভর্নমেন্ট থাকেন, উনি যদি দলীয় প্রধানও হন, দলের প্রতিনিধি হন, তাহলে তো উনি ইলেকশনে প্রভাব বিস্তার করতে পারেন না নিজের দলের জন্য। সেই জন্য সিইসি ইজ নট সাপোজ টু মিট দি হেড অফ দি গভর্নমেন্ট। মূলত এটা হচ্ছে মূল কারণ। এখানে আমি যেমন নিরপেক্ষ, এটা উনিও কিন্তু নিরপেক্ষ। নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি, ওটাকে আমার উদ্দেশ্যও ছিল না। নির্বাচনের তারিখ এবং শিডিউল এছাড়া আপনারা যথাসময়ে পাবেন, জানতে পারবেন এবং ইলেকশন কমিশন থেকেই জানতে পারবেন। 2018 সালের একাদশ সংসদ নির্বাচন প্রহসনী নির্বাচন ছিল দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা। বিকেলে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুর রহমানের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। পরে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে প্রহসনী নির্বাচন ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানার মামলায় তিনি 2 দফায় 8 দিনের রিমান্ডে ছিলেন। গত 22 জুন শেরেবাংলা নগরে দশম, একাদশ ও দ্বাদশ সংসদের নির্বাচন পরিচালনাকারী কাজী রকিবউদ্দিন আহমেদ, AKM নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল সহ 24 জনের বিরুদ্ধে মামলা করে বিএনপি। পরে গত 24 জুন এ মামলায় নতুন করে রাষ্ট্রদ্রোহ, প্রতারণা ও অর্থ আত্মসাতের ধারা যুক্ত করা হয়। জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির উত্তরাঞ্চলের পদযাত্রার পথসভা এখন রংপুরে। এ বিষয়ে থেকে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোকাররম হোসেন। মোকাররম, পদযাত্রার সবশেষ খবর জানাবেন। এনসিপির যে পদযাত্রা, সেই পদযাত্রাটি একেবারে জনসমুদ্রে পরিণত হয়েছে বলা যায়। এটি সকালে শুরু হয়েছে। সকালে শুরু হওয়ার পরে আবু সাইদের বাড়িতে কবর জিয়ারতের মাধ্যমে শুরু হয়ে গাইবান্ধা, সাদুল্লাপুর এবং পলাশবাড়ি হয়ে রংপুরে এসেছে। রংপুরের পার্কের মোড়, যেটাকে পরবর্তীতে আবু সাইদ চত্বর নামকরণ করা হয়, সেখান থেকে দ্বিতীয় দফার যে জুলাই পদযাত্রা, সেটি শুরু হয়ে এই মুহূর্তে রংপুর শহরের যে প্রধান সড়ক, সেটি প্রদক্ষিণ করছে। রংপুর সিটি কর্পোরেশনের যে নগর ভবন আছে, সেটি পার হয়ে এখন এটি যাচ্ছে জিলা স্কুলের দিকে এবং সেই জিলা স্কুলের পরেই মেডিকেল মোড়, সেখানে গিয়ে সমাপনী বক্তব্য রাখবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং তার যে বক্তব্য, সেই বক্তব্যের পরেই কিন্তু আজকের যে কর্মসূচি সেটি শেষ হবে এবং শেষ হওয়ার পরে আগামীকালকের জন্য তারা প্রস্তুতি গ্রহণ করবেন। এবং আজকের যে কর্মসূচিগুলো ছিল, সেই কর্মসূচিগুলোতে কিন্তু আমরা স্পষ্ট বক্তব্য দিতে দেখেছি। সেই স্পষ্ট বক্তব্যের মধ্যে তারা নির্বাচন সংস্কার এবং যে বিচার প্রক্রিয়া, সেটি নিয়ে জোর দিয়েছেন। একই সঙ্গে রাষ্ট্রের যে সংস্কার, সেই সংস্কারের জন্য তারা বেশ কিছু প্রস্তাবনা দিয়েছেন। একই সঙ্গে ফ্যাসিবাদ বিরোধী যে দলগুলোর যে ঐক্য, সেই ঐক্যকে তারা আরও শক্ত করবার জন্য আহ্বান জানিয়েছেন। সেই আহ্বানের যাত্রায় যেই নেতাদের বক্তব্য, সেই বক্তব্যে কিন্তু সুস্পষ্টভাবে আওয়ামী লীগের বিচারের ব্যাপারে জোর দেওয়া হয়েছে এবং সেই বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করবার জন্য সরকারের প্রতি আহ্বান জানা হয়েছে এবং সেই
আহ্বানের প্রেক্ষিতে তারা বলেছেন যে জুলাই সনদ নিশ্চিতভাবেই বাস্তবায়ন করতে হবে এবং এটি যদি বাস্তবায়ন করা না হয়, সরকারের পক্ষ থেকে ঘোষণা না দেওয়া হলে তারা কিন্তু বলেছেন যে তারা এটি নিজেরাই ঘোষণা করবেন 3রা আগস্ট, এবং সেদিন ঢাকা শহরে বড় পরিসরে যে জমায়েত, সেই জমায়েত করে তারা কিন্তু সেই জুলাই সনদের ঘোষণা দিবেন। এবং আজকের কর্মসূচির পরে আগামীকালকে কুড়িগ্রাম, লালমনিরহাট, এর পরের দিন নীলফামারী হয়ে উত্তরাঞ্চলের যে আরও 2 জেলা আছে সেই 2 জেলা প্রদক্ষিণ করে এই তাদের যে মাসব্যাপী পদযাত্রা সেটি আসলে তাদের পরবর্তী গন্তব্যের দিকে ফিরে যাবে। পুতুল, এই ছিল এই মুহূর্তে রংপুর থেকে এনসিপির জুলাই পদযাত্রার সবশেষ খবর। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানির দিন 7 জুলাই ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনাকে সব হত্যার নির্দেশদাতা দেখিয়ে 5টি অভিযোগ আনা হয়েছে। বিচার কাজ সরাসরি বিটিভির মাধ্যমে সম্প্রচার করা হয়েছে। মঙ্গলবার বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালে এই শুনানি শুরু হয়। এদিন বিটিভির মাধ্যমে সরাসরি বিচার কাজ সম্প্রচার করা হয়। রংপুরে আবু সাইদ হত্যা, আশুলিয়ায় 6 জনকে পুড়িয়ে হত্যা, চানখারপুল 7 জনকে হত্যা, আন্দোলনকারী শিক্ষার্থীদের রাজাকারের নাতিপুতি বলে উস্কানি দেওয়া সহ সব ঘটনার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনাকে মামলার বিবরণীতে তুলে ধরা হয়। এ মামলায় পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও আসামি করা হয়েছে। আর গ্রেপ্তার থাকা সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। পদ্মা সেতু দুর্নীতি মামলায় ফের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। সাবেক সেতু সচিব মোশাররফ হোসেন ভূঁইয়ার বিভিন্ন তথ্য উপাত্ত হাতে পেয়েছে সংস্থাটি। জানা যায় এসব তথ্য পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেবেন তারা। এর মধ্যে সাবেক সেতু সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া সহ সংশ্লিষ্টদের পদ্মা সেতুতে পরামর্শক নিয়োগে কী ভূমিকা ছিল তার উপাত্ত হাতে পেয়েছে সংস্থাটি। এর আগে গেল জানুয়ারিতে পদ্মা সেতুর মামলা পুনরুজ্জীবিত করার সিদ্ধান্ত নেয় কমিশন। গঠন করা হয় উচ্চ পর্যায়ের অনুসন্ধান কমিটি। 2012 সালে একই ঘটনার অনুসন্ধানে পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়ন নিয়ে টানাপোড়েনের মধ্যে 7 জনকে আসামি করে মামলা করে দুদক। যে মামলায় গ্রেপ্তার হয়েছিলেন সাবেক সেতু সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া। তবে অদৃশ্য কারণে মামলাটি পরিসমাপ্তি করেন তৎকালীন দুদকের বদিউজ্জামান ও শাহাবুদ্দিন কমিশন। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির পর পদ্মা সেতু প্রকল্পে পরামর্শক নিয়োগ দুর্নীতি নিয়ে আবারও অনুসন্ধানে নামে সংস্থাটি। জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক ও বর্তমান আরও 5 শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দুদকের উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আখতারুল ইসলাম। জানান, জাতীয় রাজস্ব বোর্ডের কিছু অসাধু সদস্য ও কর্মকর্তা মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে করদাতাদের ফাঁকি দেওয়ার সুযোগ করে দিচ্ছেন। বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও এনবিআর কর্মকর্তারা নিজেদের লাভবান হওয়ার জন্য নির্ধারিত পরিমাণ কর আদায় না করে তাদের করের পরিমাণ কমিয়ে দিতে বলেন বলে অভিযোগ করা রয়েছে দুদকের কাছে। রাজস্ব কর্মকর্তাদের দুর্নীতির কারণে প্রতি বছর সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। অভিযুক্তরা হলেন আব্দুর রশিদ মিয়া, লতিফুল আজিম, আলমগীর হোসেন, শিহাবুল ইসলাম এবং তারেক হাসান। এর আগে গত রবিবার এনবিআর এর 6 শীর্ষ কর্মকর্তার দুর্নীতির অনুসন্ধান শুরুর কথা জানায় দুদক। আন্তর্জাতিক প্রসঙ্গ, আগামী 3 বছরে প্রায় 5 লাখ বিদেশি কর্মী নেবে ইউরোপের দেশ ইতালি। শ্রমিক চাহিদা পূরণে 2026 থেকে 2028 সালের মধ্যে 4,97,550 জন বিদেশি কর্মী নিতে অনুমোদন দিয়েছে দেশটির সরকার। কৃষি, পর্যটন, স্বাস্থ্যসেবা ও অন্যান্য খাতে শ্রমিকদের জন্য আলাদা কোটা নির্ধারণে সরকারের পক্ষ থেকে ক্লিক ডে ঘোষণা করা হয়েছে। 2026 সালের 12 জানুয়ারি কৃষি খাতের মৌসুমী শ্রমিকদের জন্য আবেদন শুরু হবে। 9 ফেব্রুয়ারি পর্যটন খাতের সিজনাল শ্রমিকদের জন্য, 16 ফেব্রুয়ারি নন সিজনাল ও স্বনিযুক্ত শ্রমিকদের জন্য আবেদন করা যাবে। এছাড়াও 18 ফেব্রুয়ারি করা যাবে উচ্চ দক্ষতা সম্পন্ন পেশাজীবীদের জন্য আবেদন। এই বছরের শেষ ভাগে অনলাইন ফর্ম পূরণের সুযোগ থাকবে। 6 মাসের মধ্যে ভিসা না পেলে আবেদন বাতিল হবে। খেলার খবর, টেস্ট সিরিজের পর এবার ওয়ানডে ফরম্যাটের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সিরিজ শুরুর আগের দিন 2 দলের অধিনায়ক চারিত আসালাঙ্কা এবং মেহেদী হাসান মিরাজ ট্রফি উন্মোচন করেন। 3 ম্যাচের এই সিরিজ দিয়েই বাংলাদেশের ওয়ানডে ফরম্যাটে অধিনায়কত্বের অধ্যায় শুরু হবে মিরাজের। চারিত আসালাঙ্কার নেতৃত্বাধীন শ্রীলঙ্কা দলের নতুন মুখ হিসেবে আছেন মিলান রত্নায়েকে। আগামী 2 এবং 5 জুলাই তারিখে সিরিজের প্রথম 2 ম্যাচ হবে কলম্বোর প্রেমাদাস স্টেডিয়ামে। শেষ ম্যাচ 8 জুলাই
পাল্লেকাসিতে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন দেখতে ওয়েবসাইটে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।